লিলির চোখে অশ্রু জমেছে। ফ্যাচ ফ্যাচ করে কেঁদে দিল সে। নাক টেনে বলল, এত বড় একটা কথা তুমি আমায় বলতে পারলে? আমি তোমাকে ফাঁসিয়েছি? বাবা আসুক, চলে যাব আমি। লিলি মেয়েটা আশ্চর্যজনক সুন্দর, ধবধবে ফর্সা না হলেও শরীরের গড়ন লাস্যময়ী। কথা বলার ঢং দেখে যে কেউই গলে যেতে বাধ্য। নওশাদও গলে গেল। বুকে টেনে মাথায় হাত বুলিয়ে দিল। নিজের উপর ভীষণ রাগ হচ্ছে তার। বড় ভাই তার উপর নারাজ। পরিবার থেকে শুরু করে গ্রামবাসী পর্যন্ত তাকে স্বার্থপর উপাধি দিচ্ছে। তার চেয়ে বড় বিষয়, এখনও সে বেকার, লেখাপড়া শেষ হয়নি, চলতে হচ্ছে ভাইয়ের উপর নির্ভরশীল হয়ে। এখন কি করবে নওশাদ? বিশ্ববিদ্যালয়ে এক বড় ভাইয়ের মাধ্যমে লিলিকে পড়ানোর সুযোগ পেয়েছিল নওশাদ। মেয়েটা চঞ্চল চপলা কিশোরী। মাস দেড়েকের মধ্যে নওশাদকে মন দিয়ে বসল। নওশাদদের বংশীয় পুরুষদের চেহারায় ইরানি জৌলুস বিদ্যমান। চাচার থেকে শুনেছিল তার কোনো এক পূর্বপুরুষদের বাস ছিল সিলেটে। তাদের মধ্যে কেউ একজন বাণিজ্য করতে ইরান গিয়ে বিয়ে করে এনেছিল অত্যন্ত রূপবতী ইরানি এক নারীকে, যা ধারা মোতাবেক প্রত্যেকের চেহারাতে ছাপ ফেলে গিয়েছে। তবে তার দাদা কোনো এক দ্বন্দ্বের হাত থেকে বাঁচতে রক্তের মানুষদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে এসেছিলেন এত দূরে। সেই সৌন্দর্য আর ছেলেটার নম্র আচরণে মুগ্ধ হয়েছিল লিলি। নিজের সৌন্দর্য আর চঞ্চলতায় ফাঁসিয়েছিল নওশাদ নামক অল্পবয়সী যুবকটিকে। এই যে বাবা তার বিয়ে ঠিক করেছিল নিজের এক ব্যারিস্টার বন্ধুর ছেলের সাথে, যে কিনা এখন কর্মরত বিদেশের কোনো এক কোম্পানিতে। বিয়ের পর লিলিকে সেখানেই নিয়ে যাওয়া হতো। অথচ বোকামে প্রেমের টানে নয়, বরং আবেগের ফাঁদে পড়ে কনেসা যে পালিয়ে চলে এলো নওশাদের হলের সামনে। নাকের পানি চোখের পানি এক করে কাজী অফিসে গিয়ে করে ফেললো বিয়ে। পছন্দ করলেও প্রেমের সম্পর্ক তাদের দুজনের মধ্যে কখনোই ছিল না। তবু শেষ মুহূর্তে নওশাদের উত্তর না হলেও লিলি ভয় দেখিয়ে পড়ল, বিয়ে না করলে গলায় দড়ি দেবো আমি, চিঠিতে লিখে যাব তোমার নাম। বাবা তোমায় ছাড়বে না নৌসাদ। নওশাদ ভয় পেল। মেয়েদের ছলচাতুরিতে সে ভয় পায়, এবারও পেল। অচেনা শহরের এমন ঝামেলায় পড়লে কে বাঁচাবে তাকে? স্বপ্ন পূরণ করতে না পারলে ভাই যে ভীষণ কষ্ট পাবে। তাই হাবাগোবা নওশাদ কিছু চিন্তা না করে দিয়ে দিল সেই ফাঁদে পা। মেয়েটাকে যে তার ভালো লাগে না এমন তো নয়। বেশ কয়েকবার প্রেমপত্র বিনিময় হয়েছিল। নাজির বহুদিন পর আজ সবজি খেতে এসেছে। ঝড় বৃষ্টি আর ধানের কাজের চাপে এদিকে আসা হয়নি অনেকদিন। তার চাষাবাদ থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সকল কাজে সঙ্গী হচ্ছে মিল্টন। ছেলেটা সেই হাফ প্যান্ট পরার বয়স থেকেই তার নেওটা। এরপর সংসারের অভাবে বাবা ঘর থেকে বের করে দিয়ে বলল। ছেলেটাও চলে এলো সাহাবাড়িতে। তার বাবাও জীবিত থাকাকালীন এই বাড়িতে রাখালের কাজ করেছেন। তখন নাজিরের ধান আর ফসলাদিক জমি বেড়েছে। মাছ ধরতে গিয়েও বিশ্বস্ত একজন সঙ্গী লাগে, তাই মিল্টনকেই নিয়ে নিল কাজে। সেই থেকে মিল্টন কাজ করে তার অধীনে। বেগুন গাছে পোকা ধরেছে, ঢেঁড়স ডাঁটা গাছগুলো হেলে পড়েছে কিছুটা। মিল্টন গিয়েছে পোকার ওষুধ আনতে। নাজির বাঁশের ঝাড় থেকে বাঁশের কঞ্চিকে টেনে এদিক ওদিক তাকাতে দৃষ্টিগোচর হলো মেলি অবয়ব, ফ্যালফ্যাল নয়নে ওপাশের জমিতে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। নাজির কঞ্চিগুলো ঠিকমতো কাটতে কাটতে উঁচু স্বরে বলল, কয়দিন ধইরা আশেপাশে তোরে একটু বেশি দেখতেছি। কি ব্যাপার? এতদিন দেখি নাই কেন? বাপ কাসেম কই লুকে রাখছিল তোরে? মিশ্রি শান্ত মুখে উত্তর দিল, আমি বরিশাল থাকি। কেন? বরিশালে কি? আমার নানা বাড়ি। কোষ কি? গড়াইতে খেতার গাট্টি তোরা। এই লোকে কই তোর ভাইয়ের এমন খারাপ কেন? চোখ ফিরিয়ে নিল মিশ্রি। ইচ্ছে করলো লোকটার চুল টেনে ছিঁড়ে দিতে, কিন্তু বাবা যেখানে সেখানে বেশি কথা বলতে নিষেধ করে দিয়েছেন। মিশ্রি বাবার বাধ্যগত মেয়ে। নাজির তার রাগত মুখখানা দেখে চাপা হাসলো। রাগলে গোলগাল মুখখানা সুন্দর লাগে। ফের জিজ্ঞাসা করলো, লেখাপড়া করস? হ্যাঁ, কোন ক্লাস? অষ্টম শ্রেণী। অবাক হলো নাজির। তা প্রকাশ করে পাল্টা প্রশ্ন করলো। এক ক্লাসে কয় বছর ধইরা পড়তছস? মিশ্রি বুঝতে পারলো না প্রশ্নটা, তাকিয়ে রইল অবুঝ দৃষ্টিতে। নাজির তা বুঝতে পারলো, তাই বলল, আরে জি গাইলাম কয় বছর ফেল মারছস? একবারও না। আমি খুব ভালো ছাত্রী। একবার বৃত্তিও পেয়েছিলাম। জেলা শহর থেকে পুরস্কারও দিয়েছিল। বাবা গো, তুই দেখি লেদা পোলা পায়, তবে দেখলে বোঝা যায় না বয়সের তুলনায় বেশি লম্বা। মায়ও লম্বা নাকি? বহুত বছর দেখি না। মিশ্রি উপর নিচ মাথা নাড়ালো। তার নানা মামারা অনেক লম্বা। মামা বর্তমানে জেনারেল আর্মি, মাও লম্বা। সেই বোন পেয়েছে মিশ্রি আর তালেব। তবে মাসুম আবার পেয়েছে বাপ চাচাদের বান। অতিরিক্ত লম্বা না, যতটুকু প্রয়োজন ততটুকুই। তোরে যার তার লগে কথা কইতে নিষেধ করেছিলাম না মিশ্রি? ওই দিঘায় মাসুমের হাতে কোদাল। ঝড়ে তাদের জমিতেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি গতকালই ঠিক করে ফেলেছে রুহুল আর সে। আজ এসেছে সম্ভবত কোনো সবজির বীজ বপন করতে। ভাইয়ের ডাকে মিশ্রি দৌড়ে গেল তার কাছে। মাসুম প্রশ্ন ছুড়ল, কি কয় এই শয়তানের ভাইস্তা? মাসুম চোখ মুখ কুচকে ব্যস্ত নাজিরের দিকে তাকালো। কঞ্চিগুলো গাছের সাথে বাজছে। ব্যঙ্গ করে চড়া গলায় বলল, এইসব কামলার কথায় মন খারাপ করিস না রে মিশ্রি।
কামলারে কেমনে বুঝবো বরিশালের মজা। নাজির শব্দহীন হাসলো, নিজের কাজ জারি রেখেই বলল, তাল মিস্ত্রি ভাই বুঝি খেতে মাটি কাটতে আইছে নাকি মানুষের খেতে সবজি চুরি করতে আইছে? খোঁচা দিতে গিয়ে নিজেই খোঁচা খেয়ে দাঁড়িয়ে রইল মাসুম। কিন্তু এভাবে তো আর শাহাদের ছেলের কাছে হেরে চুপ থাকতে পারে না, তাই ভিন্ন পন্থা অবলম্বন করলো। বললাম নৌশাদ নাকি শহরে থাইকা মাইয়া ভাইগা আনছে। ভাগাইয়া আনে আবার কেমনে? মাইয়া তো নিজে নিজে আইয়া পড়েছে। সেই সুন্দর আমার ভাই, একদম আমার লাহান। শব্দ করে মাটিতে একদলা থুতু ফেললো মাসুম, হাসলো। তুই সুন্দর কালাসাঁত। নাজির ওর দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে স্থির করলো মিস্ত্রির দিকে। চোখাচোখি হলো দুজনার। জিজ্ঞাসা করলো, তোর ভাই পাটার মতো হাসে কেন? আমি সুন্দর না? কালা মানুষ কি সুন্দর হতে পারে না? ভরকে গেল মিস্ত্রি। অবুজের মতো উপর নিচ মাথা নাড়তেই তার সেই মাথায় চাটি মারল মাসুম। ব্যথা স্থানটি ঘষতে লাগলো মিস্ত্রি। নাজির এবার শব্দ করে হাসলো। অজাতের বংশের বুদ্ধিমতী নারী কেমনে জন্মাইলো? তুই সুন্দরের কদর করতে জানিস রে তালমিস্ত্রি? তোর ভাই রে কোষ ওই রং রে কালা কয় না, ওই রং রোদে খাইতে হইছে। পায়ের ওপর পা ধইলে বাপের ঘরে বইসা থাকে না। আর তোর লাগে আমাকে কাছে তালের শ্বাস ফিরি, যখন মন চাইব লইয়া যাস। মাসুম চোখ রাঙালো। একদম যাবি না, কিছু দিলেও খাবি না। ওর স্বভাব ভালো না। শুধু ওর কেন, সহ বংশের কোনো বেড়ার স্বভাব ভালো না। তোর মিহি নজর পড়ছে ওর। এই লেদা মাইয়া মিহিন নাজিসার নজরে পড়ব? দুনিয়াত কি মাইয়ার অভাব পড়েছে? তুই যাস না কেন, আনস না কেন একটা মাইয়া? তোর আদরের ভাই তো তোর আগেই বিয়া কইরা ফেলাইছে। পুরো গ্রামে এখন এই নিয়েই চর্চা চলতেছে। ভাইয়ের বউ লাগবে তাই আনছে। একলা বিছানায় ঘুমাইতে পারে না। তোর বাপের কি? তোর আগে তো তোর ছোট চাচাতো বোনের বিয়ে হইছে, পোলাপাইন হইছে। তোর শরম লাগে না? কার লগে কার তুলনা মাইয়া গো, বিয়ে ভাঙর হইলেই হইয়া যায়। তোর ভাই একলা বিছানায় ঘুমাইতে পারে না, তুই পারস? হ, পারমু না কেন? কেন, তোর সিমেন্টে গন্ডগোল আছে নাকি? বলি হাসলো মাসুম। নাজির চোখ মুখ কুচকে নিল, বলল, তোর বোন রে বিয়া দে। সামনের বছর তোর কোলে আমার আল্লাহান সুন্দর একটা ভাগনা ধরাই যদি না দে। দেখ মেজরি, দেখ কইছি না তোর মিহি নজর পড়ছে। আই থুতু দিয়া দি, বাড়ির তো গিয়া না হয় কালা ফোঁটা লাগাইয়া দিমু। ভাব কি এত সুন্দর জামাই পাইব তোর বোন? অভাব পড়বো না, আর পড়লেও তোর মতো বয়স্ক বেটার কাছে দিমু না। তোর পাশে কেমন লাগবো এই ছোট মাইয়ারে ভাবছি। বিজয়ের হাসি হাসলো মাসুম। মিস্ত্রি বিরক্ত হচ্ছে এদের ঝগড়া দেখে। নাজির দমার মতো ছেলে নয়, মুখ বাঁকিয়ে বলল, বয়স্ক কারে কোষ? 27 বছর একটা জুয়ান পোলাপান রে তোর কাছে বয়স্ক মনে হয়? 27 না ভাইজান, 26 হইব 26। গত মাসে 26-এ পড়ছে। মাসুমের হাসিটা চওড়া হলো। বিদ্রুপ করে বলল, কেমন মাতাল দেখছো, সেদিন দুপুরে গাঞ্জা খাওয়া শুরু করলি কবেতে? নিজের বয়সও জানোস না? গাঞ্জা তোর অজাত বংশ খায়, বয়স বাড়াইছি, তোগো মতো কমাই নাই। তোর বড় ভাই তালেব যে কয়দিন আগে বিয়ে করলো, ওর বউ তো ফাহমিদা বয়সী। আর তালেব তো আমারও বড়। তখন বাপ যে মনে হয় না? দাদা নাতনি লাগে। আমি কয়দিন আগে দেখলাম বউ লইয়া শ্বশুর বাড়ি যায়। আমার যে কি হাসি পাইছিল। বলতে বলতে হাসলো মিল্টন। নাজির সগর্বে কাজ চাপলো তার। তার সাথে থেকে থেকে ছেলেটা ভীষণ চালাক হয়ে গেছে। কখন কোথায় কি বলতে হয় সব জানে। মাসুম ধমকালো, নাজির শাহর চামচা লুচ্চা বংশ। আমাকে তো তাও একটা বংশ আছে রে মাসুম, যে কেউ এক নামে চিনবো। পাশের গ্রামে গিয়া কাউরে শাহ বংশের কথা জিজ্ঞাসা করলে কইয়া দিব। কিন্তু তোগো কে চিনবো? তোগো কোনো বংশ আছে? কে না কে কোন জন্মের মাস্টার আইছিল, তাই কয় মাস্টার বাড়ি। কিন্তু ওই খাগো এলাকায় জিজ্ঞাসা করলে পাল্টা জিগাইব কোন মাস্টার বাড়ি। নামরও একটা বাহার, কারো নামের পিছে মিয়া, আর কারোটা আবার আলম শাহ। আরো কত কি জাত বংশ রে। অধরের হাসি মিলিয়ে গেল মাসুমের। কোদালটা তুলে তেড়ে যেতে যেতে বলল, খেতে আইয়া মাইয়া থুইয়া যামু জানোয়ার। আজাদ কেডা, তোরা আজাদ লুচ্চা? আয়, আমি কি বইয়া থাকবো? কাশি দিয়া পড়মু। তোগো বাড়ির কোনো মাইয়ার লগে লুচমি করছি? আমরা শাহ পরিবার যদি ধরি তাহলে পারবি? ওই তো মোটে 4 ভাই, আর আমরা হইলাম 7 জন। তার উপরে এক একজনের গায়ে তোর যে শক্তি। মিল্টন দাম্ভিক কণ্ঠে বলে উঠল। আমিও লগে আছি ভাইজান। নাজিরের হাসি চওড়া হলো। তাইলে মোটে 8 জন। আয় রে গোলামের পুদায়, দে 2টা। বহুদিন কাউরে পিটাই না।
মাসুম সত্যি সত্যি তেড়ে যাচ্ছিল, কিন্তু মিশ্রি তাকে টেনে ধরল পেছন থেকে। আসন্ন ঝড়ের পূর্বাভাস পেয়ে ভীত হলো তার মেয়েলি মন। নাজিরের মতো মোটামুটি স্বাস্থ্যবান, উঁচা, লম্বা, ভারী কি পুরুষের সাথে পেরে ওঠার সম্ভাবনা হ্যাংলা পাতলা মাসুমের একার পক্ষে ক্ষীণ। তাই ভয়ার্ত কণ্ঠে বলল, তুমি ঝামেলা করলে কিন্তু আমি আব্বার কাছে বিচার দেবো ছোট ভাইজান। বাড়ি চলো। আদরের বোনের বাধায় থেমে গেল মাসুম, শাসিয়ে বলল, আমার বোন না থাকলে আজ দুইটার অবস্থা খারাপ কইরা দিতাম। বাচ্চা গেছোস। মিল্টন পেছন থেকে আগুনে ঘি ঢালার মতো করে বলল। মুখে শুধু ফটর ফটর। নাজির হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গিমা করে বলল। বাদ দে বল্টু, খুনির বংশধর। এই একটা কথায় যথেষ্ট ছিল নাজিরের গায়ে আঘাত করার, কিন্তু মিশ্রির জন্য মাসুম তা পারল না। দাঁতে দাঁত পিষে চোখের ইশারায় হুমকি দিয়ে স্থান ত্যাগ করল সে। এই কথা যে তালেব আর সুজনের কানেও যাবে না নিশ্চিত। মিল্টনের হাত থেকে কীটনাশক নিয়ে গাচ্ছে চিটাতে চিটাতে প্রসঙ্গ বদলালো নাজির। মিল্টনের হাতে কীটনাশকের বোতল দিয়ে বাড়ির দিকে হাঁটা ধরল নাজির। বাড়ির কি অবস্থা? গ্রামের মহিলা দিয়ে ভইরা গেছে। গোলামে ঝিগো কামাই এইটা ধর, প্রত্যেক গাছে ওষুধ মাইরা বাড়ি আয়। কঞ্চি আমি বাইতে লইছি। দিনের আলো বাড়ার সাথে সাথে বাড়িতে মহিলাদের আনাগোনাও বেড়েছে, সাথে আছে তাদের ছানাপোনারা। কিছু পুরুষ অবশ্য দেখা যাচ্ছে ভেতরে দিকে উকিঝুঁকি মারছে, যেন এটা বাড়ি নয় কোনো মাছের বাজার। লুঙ্গির এক পাশ উঁচু করে ধরে বাড়িতে প্রবেশ করলো নাজির, ধমক দিয়ে বলল, এইটা কি মাছের বাজার নাকি সরকারি জায়গা? এত ভিড় কে? উকিঝুঁকি বন্ধ হয়ে গেল পুরুষদের। মহিলারা ফিরে তাকালো। একজন বৃদ্ধা বলে উঠলেন, আনলে আনছে, আমনের কি? আমনের পোলায় তো ঘরে বউ পোলাপান রাইখা পরের বাড়ির মায়েগুলোকে পরক্রিয়া করতে গিয়ে ধরা খাইলো। আমরা কোনোদিন দেখতে গেছিলাম? বৃদ্ধার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। এক লোক বলল, বুড়ো ভাইয়ের আগে বিয়া কইরা লাইছে, অথচ কামাই করে না, এখন কি করবি? বড় ভাইয়ের আগে বিয়ে করা যাইব না, এই নিয়ম কোন গোলামের পুত বানাইছে? যা করার আমরা করবো। আমনের কি? নিজেকে বাড়ির সমস্যার অভাব নাই, আর হয়ে আসছে অন্যের বাড়ির চোরের মতো গুজুকি মারতে। ওই অমনে সালমা চাষির পোলাও কুদ্দুস না, আপনার মা যে খাইতে না পাইরা মানুষের বাড়িতে গিয়ে কান্দে, সেই খেয়াল কি আছে? মা বউ ঝামেলা মেটাতে পারে না, আবার আম গোয়াইছে জ্ঞান দিতে। কুদ্দুসও নুইয়ে নিল মাথা, চোরা চোখে আশেপাশে তাকে স্থান ত্যাগ করলো। নাজিরের মুখে লাগাম নেই, গ্রামবাসী খুব ভালো করে তা জানে। মুখের উপর অপমান করে দেওয়ার কাজে সে ওস্তাদ। কার চরিত্রে কি দোষ আছে, কার বাড়িতে কি সমস্যা, সব তার জানা। প্রেমের মায়ের মাধ্যমে খবর কান পর্যন্ত পৌঁছে যায়। পুনরায় গলা চড়িয়ে পড়ল, আর কার কার বউ দেখার ইচ্ছে আছে আমার সামনে আইয়েন, ভালো কইরা আজ বউ দেখাই দিমু। সাথে কার লোকে কার পরকিয়া চলে, পীড়িত ফষ্টি নষ্টি আর সংসারের অশান্তি চলে, তাও ফাঁস কইরা দিমু। নিজের পুটকি 9 মন গুণ আর অন্যের কয় পুটকি ধোয়া। আমার ভাই যদি বউ আনে তাইলে কি তোমরা খাওয়াবি? উপস্থিত সকলে যেন আতঙ্কে জর্জরিত হয়ে গেল মুহূর্তে। যে যেভাবে এসেছে সেভাবে বিভিন্ন কাজের বাহানা দিয়ে ত্যাগ করল স্থান। তারা যেতেই বিথি হাঁপ ছেড়ে বলল, এইগুলার লাইকে শান্তি পাইতাছিলাম না, খালি প্রশ্ন আর প্রশ্ন। আমনের ভাই তো বাড়িত নাই। জহিদরে কয়বার কইছি আমনেরে ডাইকা আনতে, আমনে সারা হ্যাঁ গড়ে আর কেউ তাড়াইতে পারবো না। নাজির বারান্দায় পিড়ি টেনে বসলো। নওশাদ ঘর থেকে বেরিয়ে এসেছে, ততক্ষণে মানুষের জন্য বের হতে পারছিল না। নাজির তাকে দেখেও না দেখার ভান করে রইল। বিথির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, এ আবার কই গেছে? রাতে তো দেখলাম না। ফিরে নাই, কয়দিন ধইরা অনেক ব্যস্ত। বন্দরে নাকি কি এর কাম আছে। কাম কই? আমি তো দেখি জানি না। কি জানি, আমারে তো কয় না কিছু। আপনার বাইরে জিজ্ঞাইন। নাজির তার বিপরীতে আর কিছু বলল না, শুধু নওশাদের উদ্দেশ্যে সম্বোধনহীন বলল, আব্বার লগে যে দেখা করতে হইব, সে শিক্ষা দীক্ষা খোয়াই আসছে নাকি? আব্বার যে পোলাপানের লগে চিন্তা হয় এটা কেউ বোঝে না। নওশাদ বুঝলো তাকে উদ্দেশ্য করেই যে বলেছে, তাই দৃষ্টি নত করে সে বাবার ঘরের দিকে হাঁটা ধরল। যদিও বাবার সাথে দূরত্ব তার আকাশসম, লোকটার স্নেহ ভালোবাসা বুঝতে সে অপারগ, তবুও ভাইয়ের কথাতেই যা একটু দেখা করে। উঠোনের মাঝখানে ডালপালা মেলে দাঁড়িয়ে থাকা লিচু গাছের উঁচু ডালে পা ঝুলিয়ে বসে আছে মিশ্রি। মনের আনন্দে লিচু খেতে খেতে নিচে দাঁড়িয়ে থাকা সুজাতার দিকে ছুঁড়ে মারছে লিচুর বিচি। সুজাতার চোখে মুখে জমে আছে অভিমান। ফর্সা নাকটা ধারণ করেছে রক্তিম বর্ণ, এই যেন কেঁদে দেবে সে। নাক টেনে হুমকি দিয়ে বলল, ফুফু এখনই লিচু দাও বলছি, না দিলে কিন্তু তাদের কাছে বিচার দেব। মিশ্রি শব্দ করে হেসে ওঠে। ডাল ধরে এক থোকা লিচু ছিঁড়ে এনে ছিলতে ছিলতে মুখে পুরে চোখ বুজে তৃপ্তির শব্দ তুলে, কি স্বাদ। তোর দাদিরে আমি ভয় পাই নাকি?
এবার আর ধৈর্য ধরতে না পেরে কেঁদেই দিল সুজাতা। চোখে জমলো টলমলে অশ্রুজল। ঠোঁট উল্টে দালানের দিকে ফিরে চিৎকার ছুড়ল। হ্যাঁ, ছোট দাদি দেখো, ছোট ফুপু আমাকে লিচু দেয় না। মিশ্রি কোনো ভাবান্তর হলো না। এখন প্রায় বিকেল। উঠোনের অর্ধেক জুড়ে খেলা করছে হলদে রোদ, বাকি অর্ধেক জুড়ে গাছপালার ছায়ায় ঘেরা। সকালে মাসুমের সঙ্গে বাড়ি ফিরে গোসল করে খেয়ে দিয়ে এক দুপুর ঘুমিয়েছে মিশ্রি। স্কুল থেকে ফিরে এসে তার সেই ঘুম ভাঙিয়েছে সুজাতা। ফাহমিদা সুজাতার নিজের ফুপু হলেও গলায় গলায় ভাব তার চাচাতো ফুপু মিশ্রির সঙ্গে। এই দুজন চুলাচুলি করে তো এই আবার কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না। মিশ্রি নানা বাড়িতে থেকে পড়াশোনা করে। গ্রামের পরিবেশ ভালো না হওয়ায় বয়স 6 পেরোতেই বাবা তাকে পাঠিয়ে দিয়েছিল নানা বাড়ি বরিশাল। তবে তার নানা বাড়ি গ্রামে নয়, বরং জেলা শহরে পড়েছে। বছর জুড়ে মিশ্রি সেখানেই থাকে, পড়াশোনা করে। বছরে মাত্র 3 বার আসে দাদা বাড়িতে, জ্যৈষ্ঠ মাস, কোরবানির ঈদে আর শীতে। বেড়ানো শেষে যখন ফিরে যাওয়ার সময় ঘনিয়ে আসে তখন সুজাতা কেঁদে কেটে ভাসায়। তার সেই কান্না আর দুঃখ দূর করতে বাপ চাচাদের খেতে হয় নাকানি চিবুনি। তবে এবার একেবারে ফাহমিদার বিয়ে খেয়েই বোধহয় মিশ্রি ফিরবে। গতকাল পাত্রপক্ষ এসে দেখে গিয়েছে ফাহমিদাকে। দেখে শুনে মনে হচ্ছে দুই পক্ষই একে অপরকে পছন্দ করেছে। এখন শুধু পাকা কথা বলা বাকি। দাদা চাচারা চাইছেন দ্রুতই যেন বিয়েটা সম্পন্ন হয়ে যায়। মা পারুল ভেতর থেকে ঝাঁটা হাতে বেরিয়ে এলেন। আশেপাশে তাকিয়ে এরপর তাকালেন উপরে গাছের ডালে। চোয়াল শক্ত করে ধমকে সুরে বললেন, গাইচ্ছা বান্দর, নাম গাছ থাইকা, মাইয়া মানুষ হইয়া গাছের আগায় বইয়া রইছে, নাম নিচে। মিশ্রি নামলো না নিচে। মাকে সে একদম ভয় পায় না। তাতে আরও রেগে গেলেন পারুল। চিৎকার চেঁচামেচির আওয়াজ বাড়ল। সেই শব্দে ভেতর থেকে বেরিয়ে এলেন সৈয়দুন্নেসা। কোমরে তার বাতের ব্যথা, হাত দিয়ে গ্রিল চেপে ধরে দাঁড়িয়ে পুত্রবধূর উদ্দেশ্যে কড়া গলায় বললেন, বাড়ির বউয়ের গলায় তেজ বাইরে যাইব কেন? মায়ের শিক্ষা দিতে গিয়া নিজের সব শিক্ষা পানিতে ভাসাইয়া দিছ। শাশুড়ির কণ্ঠস্বর শুনে থেমে গেলেন পারুল। মেয়ের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে ঘুমটা টানলেন কপাল পর্যন্ত। নতজানু কণ্ঠে বললেন, কি করমু আম্মা, কথা শুনে না আমার, আমনে আমনের নাতনিরে বুঝান। সৈয়দুন্নেসা মিশ্রির দিকে তাকালেন। বেহায়ার মতো এখনো গাছের ডালে পা ঝুলিয়ে বসে লিচু খেয়ে যাচ্ছে মেয়েটা। তার স্থানে অন্য কেউ থাকলে হয়তো বৃদ্ধা দু একটা গালি ছুটতে না তক্ষণে, কিন্তু মিশ্রি বলেই তা করলেন না। নাতনিটা আসেই তো কয়েকদিনের জন্য বেড়াতে। কতবার ছেলেটাকে তিনি বলেছিলেন, বাড়ির মাইয়া বাড়ির থাকো, ওরে গ্রামের স্কুলে ভর্তি করাইয়া দে, মানুষ কি আর পড়াইতেছে না। ছেলে সে কথা শুনল না তো। নাতির উদ্দেশ্যে স্নেহভরা কণ্ঠে বললেন, মানুষ কি আর পড়াইতেছে না? হাত পা ভাঙবো বুবু, হাত পা ভাঙবো বুবু। ডালা সহ লিচু সিডা নিচে নাইমা আয়। বাড়িত এত জোয়ান মদ্য থাকতে তোর কেন গাছে উঠতে হইব? মিষ্টি কথার বিপরীতে আর তেরামি করতে পারে না মিশ্রি। কথা মতো কয়েক থোকা লিচু অন্যার ভাজে নিয়ে লাফিয়ে নেমে পড়ে জমিনে। এমনিতে মেয়েটা ভীষণ ডান পিঠে, আদর আহ্লাদ ছাড়া তাকে দমিয়ে রাখা অসম্ভব। তবে বাইরের লোকের সামনে ততটাই শান্ত, যেন ভেজা মাছটাও উল্টে খেতে জানে না। ওড়না থেকে লিচুগুলো সুজাতার হাতে ধরিয়ে দিয়ে বাড়ির ভেতরে যেতে যেতে বলল, নেহায়েত আমি দয়াশীল মানুষ, তাই দিলাম। সুজাতা হাতের উল্টো পিঠে চোখ মুছে ছিঁড়ে খাওয়া ধরল লিচু। পারুল গিয়ে মুছে দিলেন তার নাক। সঙ্গে সঙ্গে সে দৌড়ালো ভেতরে। মিশ্রিও তার পিছু নিল। ফটক দিয়ে ঢোকার অভিমুখে তার চুল টেনে ধরল সৈয়দুন্নেসা। কপালে ভাঁজ ফেলে কিছুটা কঠোর স্বরে বললেন, চুল ধুইয়া তেল লাগান না কয়দিন ধইরা, সব চুল তো পাইকা গিয়া মাথায় টাক হইয়া যাইব। কেডাই বিয়া করব তখন? কাউকে করতে হবে না। আম্মা, ও আমার আম্মা, এইদিকে আয় দেহি, হইনা যাও। বাবার ডাকে মৃদু হাসল মিশ্রি। সাড়া দিয়ে ছুটে গেল। দেখতে দেখতে দিন 3 পেরোলো। শাহবাড়ির পরিবেশ আপাতত ঠান্ডা। খবর পাঠানোর পরের দিনই এসে হাজির হয়েছিল লিলির বাবা মা। বেশভূষা তাদের সাহেবী। প্রথমে নাকরাক করলেও শেষমেশ ছেলেদের বিত্ত অবস্থা দেখে রাজি হয়ে একেবারে তখনই কাজে ডেকে নতুন করে মেয়ের বিয়ে পড়িয়ে দিয়ে গিয়েছেন তারা। নওশাদ লিলি এখন বাড়িতেই আছে। এই সপ্তাহ থেকে পরের সপ্তাহে চলে যাবে শহরে। লেখাপড়া তো শেষ করতে হবে নাকি। নাজির বিয়ে বিষয়েও কিছু না বললেও সাফ সাফ জানিয়ে দিয়েছে, লেখাপড়া ছাড়া আমার বাড়িতে কোনো খাওয়ার নেই। হয় পড়ালেখা করে চাকরি খোঁজ, নলে খেতে খামারে গিয়ে কামলা দে। সারা জীবন কারো দায়িত্ব নেবার শপথ আমি নেই নাই। সব সময়কার মতো এবারও নওশাদ ভাইয়ের কথা মেনে নিয়ে চুপ রইল শুধু।
কিন্তু লিলির কিছুই ভালো লাগছে না। এই বাড়ির মানুষজন, বিশেষ করে নওশাদের বড় ভাইকে। এসে থেকে স্বামীর সাথে লোকটার তুলনা দেখতে দেখতে সে বিরক্ত। রাতের খাবার খেয়ে যে যার ঘরে গিয়ে খিল দিয়েছে। গ্রামের সন্ধ্যা মানে অনেক রাত। নাজির বারান্দার বসে জাল ঠিক করছে। কিছু কিছু জায়গায় ছিঁড়ে গিয়েছে, সেটাই এই সুই আর বিশেষ সুতা দিয়ে সেলাই করছে। পারভেজ কোথা থেকে যেন এসে বসলো পাশে। উদাস দৃষ্টিতে হাতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, মাছ ধরতে চাইবি? হ। সামাদ ভাইয়ের লাগে। না, ঝন্টু মিয়ার কষা দিয়া পরে বাইন্দা রেখে আসছি। বিপরীতে আর কিছু বলল না সে। নাজির তার হাবভাব আর চোখে লক্ষ্য করে। নীরবতা ভেঙে কিছুক্ষণ পর বলে, কয়দিন ধইরা তোরে একটা বেশি দেহি না, সেই সালিশের পর থেকে লুকায় থাকুস কেন? আব্বার ভয়। এই দিন হাসপাতালে ডাক্তারের সামনে থাপ্পড় মারছিল। বাড়িতে আইসি, পরে জুতো হাতে নুরু চাচার বাড়ি পর্যন্ত দৌড়াইছে। পারভেজের মুখে মলিনতা। কথা শুনে নাজির হাসে। আচমকাই বলে ওঠে, ফাহমিদার বিয়ে ঠিক হয়ে গেছে শুনলাম, পরশু গায়ে হলুদ। পারভেজ বিমূঢ় দৃষ্টিতে তাকালো। এক পলক আঙ্গুল দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে আহত কণ্ঠের প্রতি উত্তর করলো, আমিও শুনছি। কি করবি এখন? প্রেম করছিলি কেন গোলামের পুত? শাহরের লাগে মস্করা কইরা পিছে লাগছিলাম, কিন্তু সত্যি সত্যি যে পিছলে খাইয়া যাবো বুঝি নাই। বলেই থামলো সে। কিছুটা সময় নিল। পুনরায় জিজ্ঞাসা করলো, এখন কি করা উচিত ভাই? দাওয়া তো মনে হয় না দিব। থাক, ওই দিন না হয় আমরা বোঝাতি করবো। মস্করা করিস না তো। আমার কাছে না জিগায়, নসদরে গিয়ে জিগা, এইসবে ওর অভিজ্ঞতা বেশি। নাজিরের দৃষ্টি অনুসরণ করে পিছু ফিরতেই নওশাদকে দেখতে পেল পারভেজ। সবে এসে দাঁড়িয়েছে ছেলেটা। বড় ভাইয়ের খোঁচা খেয়ে চুপসে গেল। আসার পর থেকে তেমন একটা কথা হচ্ছে না দুজনার। অথচ আগে বাড়ি ফিরলেই দুই ভাই একে অন্যের সাথে আঠার মতো লেগে থাকতো। বড় ভাই যেখানে যেত নওশাদও পিছু পিছু সেখানেই যেত। অথচ এবারের আবহাওয়া ভিন্ন। নাজিরের খোঁচা পারভেজ বুঝলো না। সত্যি সত্যি সে বসা থেকে উঠে চলে গেল নওশাদের কাছে। উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো, ভাই ঠিক কইছে, তুই বল কি করবো আমি? পরশু ফাহামিদের গায়ে হলুদ, পরের দিন বিয়া। নওশাদ ভারী অবাক হলো। এই বিষয়ে সে কিছুই জানে না। কণ্ঠস্বরে বিস্ময় প্রকাশ করেই বলল, কোন ফাহমিদা? মাস্টার বাড়ির মাইয়া? হ। ওর সাথে তুই কেমনে কি? কথার মাঝখানে নাজির ধমকালো, যা ঘরে যা, বেশি বিরহ হইলে কইস। বিয়ের রাতে মাইয়া তুলে নিয়ে আনমুনা হয়। মাস্টার বাড়ির মাইয়া শাহ বাড়ির বউ হইয়া ঘুরে বেড়াইব, কাম করব। ব্যাপারটা ভাবলেই কেমন কেমন লাগে। হাপে মাইরে ফেলাইব। তাহলে নাটক মারাও কেন? মাইনকে একটা, ঘরে যা। ধমকে মুখ ভার করে চলে যাওয়ার জন্য পা বাড়ায় পারভেজ। শাহ বংশের সব পুরুষই নাকের ডগায় রাগ আর জিভের ডগায় মশকরা নিয়ে ঘুরে। যখন তখন গায়ে হাত তুলে দেওয়ার স্বভাবও রয়েছে এদের। তাই বয়সে বড়দেরকে ছোটরা ভীষণ ভয় পায়। মাছের জাল সেলাই করা শেষ। একটা কাঠের বাক্সে হাতে সুই সুতা রেখে জাল নিয়ে উঠে দাঁড়ালো নাজির। পারভেজকে থামিয়ে দিয়ে বলল, ওই দাঁড়া, এই ব্যাগটা আব্বার ঘরে খাটের তলে রাইখা দরজায় তালা দিয়া চাবি নিজের লগে লইয়া যা। আদেশ মেনে নিল পারভেজ। নওশাদ বলল, ভাই আমিও আসি। কই? মাছ ধরতে। বহুদিন ধরি না। না। কেন? আগেও তো যাইতাম। আগে আর এখন এক না। বউ ঘরে একলা রাইখা রাত বিরাতে মাছ ধরবি কেন? এখনো রাগ কইরা আছো? না, রাগ করমু কেন? মনে হইল। নাজির ডান হাতটা সোজা করে সামনে ধরে বলল, এইটা কিন্তু কলম ধরা হাত না, এটা কাদামাটি ধরা ফসল ফলানো হাত। কাস্তে কোদাল লাঙ্গল কুড়াল ধরা হাত। এই হাতে থাপ্পড় গালে পড়লে আব্বা আব্বা ছাড়া মুখ দিয়ে আর কোনো শব্দই বের হইব না। কইছে নিজেরা নিজে বইঝা নিতে, বনিয়া গ্রামে একেবারে ফিরে আসতে। তুই কি কইছস? আমগোটা আমরাই বুঝা নিব। উত্তরটা পছন্দ হলো না নাজিরের। মুখ দেখেই তো বোঝা যাচ্ছে। বলল, ওই অজাতুলোর লইগে শহরে পাঠাইছিলাম উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে যাতে চাকরি করতে পারো। রোদে শীতে আমার মতো কষ্ট না কইরা জানো সাহেব সাজে ফ্যানের নিচে বড় ছেড়ে বৈশা ভালো বেতনে কাম করতে পারো। কিন্তু তোমার তো তা ভালো লাগে নাই। এখন গো আমারও গিয়া নিজের আপন ভাই বইলা মুখ খারাপ করতে পারি না। মুখ দিয়ে শ্বাস ফেললো নাজির। যেতে যেতে বলল, দরজা লাগাইয়া ঘুমাস। রাত বিরাতে কেউ দরজায় ধাক্কা দিলে খুলিস না। ডাকাইতের উৎপাত গরমে বেড়ে গেছে। নওশাদ নিশ্চুপ দাঁড়িয়ে অন্ধকারে ভাইয়ের মিলিয়ে যাওয়া দেখে বুক চিরে বেরিয়ে আসে চাপা দীর্ঘশ্বাস। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর ফিরে আসে ঘরে। ঘরের ভেতর ভ্যাপসা গরম। বাড়ি পুরনো হওয়ায় এবং নওশাদ বাড়িতে না থাকায় বিদ্যুতের মিটার
নামানো হয়নি এখনো। ছোট চাচার মিটার থেকে তার টেনে এনে বাবার ঘরে একটা বাল্ব আর ফ্যান দেওয়া হয়েছে শুধু। দূরের টেবিলে হারিকেন জ্বলছে, কাঠের জানালা খুলে দাঁড়িয়ে আছে লিলি। একটু পরপর নড়াচড়া করলে ঝনঝন শব্দে বেজে উঠছে হাতে চুড়ি আর পায়ের নুপুর। দরজার খিল দেওয়ার শব্দে পিছু ফিরে তাকায় সে। নওশাদকে দেখতে পেয়ে মুচকি হেসে এগিয়ে এসে বিছানায় বসে পা ঝোলাতে ঝোলাতে প্রশ্ন ছুড়ে, কোথায় গিয়েছিলে? কোথাও না, বারান্দায় ছিলাম। বাবা যে এত সহজে আমাদের মেনে নেবে আমি তা ভাবতেও পারিনি। তুমি খুশি? হ্যাঁ, অনেক। তোমার বাবাকে আমার ভাই বুঝিয়েছে। কথাটা গায়ে মাখলো না লিলি। হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো, ঠোঁট উল্টে বলল, আমার আর এখানে ভালো লাগছে না। এখানে কোনো মানুষ থাকতে পারে? আমি কি এসবে অভ্যস্ত? এখানে মানুষ থাকতে পারে না মানে? এখানকার নিবাসীরা কি মানুষ নয়? আবার ভুল বুঝলে তো। বলতে চাইছি আমি এসবে অভ্যস্ত নই। তোমাদের এখানে বিদ্যুৎ নাই, টেলিভিশন নাই, ফ্যান চলে না, শুধু গরম আর গরম। টিনের চালার মাটির ঘর। গোসল করতে হলে খোলা কলপারে যেতে হয়। রাত বিরেতে পেটে চাপ পড়লেও ছুটতে হয় বাইরে। অথচ আমি বড় হয়েছি ভিন্নভাবে। শহরে এসবের ঝামেলাই নেই। তুমি তো দেখেছো আমাদের বাড়ি, তাই না বলো? সব কিছু জেনে শুনেই তো বিয়ে করেছো। তখন বলেছিলে আমার সঙ্গে গাছতলাতেও থাকতে রাজি, অথচ এটা কিন্তু গাছতলা নয়। তাহলে এখন কেন সমস্যা দেখাচ্ছ? ফিরবো কবে? সময় লাগবে কিছুটা, ফিরলেই বা থাকবে কোথায়? দুটো টিউশন পড়াতাম, তার মধ্যে তোমায় বিয়ে করে তো একটা হারালাম। মা বলেছে বাবাকে বোঝাবে আমরা আমাদের বাড়িতে গিয়েই থাকবো, কিচ্ছু হবে না। মাথা খারাপ? শেষ পেশ শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকবো? এত উত্তেজিত হইও না তো। সারা জীবন থাকবো নাকি? যতদিন না নিজে কিছু করতে পারছো ততদিন থাকবো। আমার বাবার বহু পরিচিত আছে। বাবার মন রক্ষা করে থাকতে পারলে তোমারই ভালো। কিন্তু কথাটা বলতে দেওয়া হলো না তাকে। ঠোঁটে আঙ্গুল চাপলো লিলি। সম্মোহীন দৃষ্টিতে তাকিয়ে বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, হুম, আর কোনো তর্ক নয়। আমার অন্য কিছু চাই। কি চাই? পুরো নৌসাদ। নারী স্পর্শে নওশাদের দেহ কেঁপে উঠল। খানিকটা মৃদু হেসে পল্লব ঝাপটালো বেশ কয়েকবার। মেলি মুখখানা বুক থেকে সরিয়ে চোখ দুটোতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ছুঁয়ে দিল ওই লাল টকটকে লিপস্টিক মাখা ঠোঁট। জ্যোৎস্না রাত, হলুদ আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে ধরণীসহ মাস্টার বাড়ির উঠোনটা। হাতে তৈরি খেজুর পাতার মাদুর বিছিয়ে গোল হয়ে সেখানে বসে আছে বাড়ির সমবয়সী মেয়ে বউরা। তাদের আসরের মধ্যমণি আজ ফাহমিদা। তার দুই হাত ভরে মেহেদি পড়াচ্ছে পলি আর মিশ্রি। পায়ের দিকটা দখল করে আছে বড় বোন রেশমা। তাদের থেকে কিছুটা দূরে আড্ডা দিয়ে বসেছে পুরুষেরা। কেউ ক্যারাম খেলছে, কেউ গল্প করছে, আর ছোটরা করছে ছোটাছুটি। কাজলের মেয়ে শিখা দুই হাত মেলে হাঁটু গেড়ে বসে আছে মাটিতে। সুজাতা, সিফাত, রেশমার দুই মেয়ে রত্নালা মিয়া আর ছেলে রানা, মুসা এবং পাশের বাড়ির প্রতিবেশীর কয়েকজন ছেলে মেয়ে সেই হাতের উপর দিয়ে লাফাতে লাফাতে কাটছে ছড়া। টুনটুনি গো পাখি, নাচো তো দেখি। না বাবা, নাচবো না, পড়ে গেলে আর বাঁচবো না। বড় আপার বিয়ে কসকো সাবান দিয়ে। কসকো সাবান ভালো না, বড় আপার বিয়ে হলো না। মাসুম দূর থেকে সশব্দে ধমকালো ওদের। এই বুড়ো আফা কি রে? ক সোজা ফুবু। রত্না তার স্বরেই বলল, না বড় আপাই, তুমি ভুল। মামা মাথায় তুইলা আছাড় দিলে মামার ভুল ধরা বাহির হইয়া যাইব। এখানে তোর আফার বিয়া হইতাছে নাকি খালার? ফাহমিদা কি লাগে? খালা? তাহলে কি হইব? খালার বিয়া? এইবার ঠিক করে রাখ, এই প্রথম থাইকা শুরু কর। ভোতা মুখে আবারও প্রথম থেকে শুরু করলো ওরা। তবে এবার আর ভুল করলো না। টুনটুনি গো পাখি, নাচো তো দেখি। না বাবা, নাচবো না, পড়ে গেলে বাঁচবো না। সেজ খালার বিয়ে কসকো সাবান দিয়ে। কসকো সাবান ভালো না, সেজ খালার বিয়ে হলো না। সুজাতা হাঁক ছেড়ে বলল, তাহলে আমি কি বলবো? চাচা, আমার তো ফুপু হয়। তুই ফুপুই কইবি? তালের ছোট ভাইয়ের মাথায় চাটি মারলো। অসন্তুষ্ট কণ্ঠে বলল, ছোট ছোট ফোলাফানের পিছনেও তোর লাগতইব, তাই না? সময় থাকতে থাকতে ভালো হইয়া যা। কেমনে হমু? আমার তোর বউ নাই। বড় ভাইয়ের লগে বেয়াদপি? দাঁত বের করে হাসলো মাসুম। রুহুল কাঁধে হাত রেখে মুখ ভার করে বলল, ছোট বোনটারও বিয়ে হয়ে যাইতেছে, অথচ আমরা বড়রা এখনো আগে ইত্যা, আর তুমি মিয়া কাও বেয়াদবি করি। ছি। চাচার লগে
কথা কমো রুহুল। ও তবে তোমার তরফ থেকে কেউ ফাজিল একটা। ফাহমিদা মনমরা হয়ে হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে। তার উদাস দৃষ্টি স্থির হয়ে আছে আকাশের পূর্ণ চাঁদে। দুদিন আগেই বিয়ের পাকা কথা চূড়ান্ত হয়েছে, দিন তারিখও ঠিক করে ফেলেছে বাবা। যেন বাড়ি থেকে তাকে তাড়াতে পারলে সবাই বাঁচে। বাম হাতের মেহেদি দেওয়া শেষে নিজের 2 হাত তুলে আড়মোড়া ভাঙল মিশ্রি। তখনই সুজনের বউ জেসমিন কোথা থেকে এসে যেন হাত পেতে দিল তার সামনে। হালকা হেসে আবদার জুড়ালো, দারুণ মেহেন্দি দেওয়া শিখছস তো মিশ্রি, আমারও লাগাইয়া দে একটু। রেশমা মুখ বাঁকালো। বাড়ির বউয়ের এত রং তামাশা তার সহ্য হয় না। বিদ্রুপ করেই বলল, আপনি আবার মেহেন্দি দিয়া কি করবেন ভাবি? বিয়া বাড়িত কি বইয়া থাকার সময় আছে? কত কাম। ননদের অপমানসূচক বাক্যে অধরে প্রতিফলিত হাসি মিইয়ে গেল জেসমিনের। উঠে যেতে চাইল, কিন্তু হাত ধুয়ে তাকে আটকে দিল মেজ ননদ কাজল। যদিও ভাই বউকে সেও তেমন একটা পছন্দ করে না, তবুও বড় বোনের সাথে দীর্ঘদিনের শত্রুতার জেরে তার পক্ষ নিল। কি হলো জান কই? বিয়া বাড়ি তো যে কইরাই মেহেন্দি দেওয়া অধিকার আছে। এই মিস্ত্রি ভাবিদের মেহেন্দি দিয়া দেন, 2 হাতে ভৈরা দিবি। রেশমা মুখ ঝামটা দিয়ে উঠে গেল। যত সব ঢং। বিয়ে বাড়িতে সারা রাত কারোরই তেমন ঘুম হলো না। সকাল থেকে বাড়িতে এক উৎসব মুখর পরিবেশের সূচনা হলো। দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হতে লাগলো সকল আত্মীয় স্বজনেরা। আকবর মিয়ার স্ত্রী সন্তান সন্ততি দিয়ে ভরা বাড়িটা যেন আরো ভরে উঠতে লাগলো। বিশাল উঠোনের একপাশে করা হচ্ছে হলুদের মঞ্চ। ফটকের বাইরে বড় বড় করে লেখা হয়েছে আজ ফাহমিদার গায়ে হলুদ। বধূরা ফল কাটছে, সাজাচ্ছে, তৈরি করছে মিষ্টি জাতীয় মুখরোচক সব খাবার। ফাহমিদা বিমূঢ় হয়ে বসে আছে নিজের বিছানায়, মুখে রাহানি। তাকে ঘিরে আছে মেজ বোন কাজল আর চাচাতো বোন মিশ্রি। দিলহারা বেগম কিছুক্ষণ আগেই হলুদের শাড়ি দিয়ে গিয়েছেন, সেটা পরানো শেষে এবার সাজিয়ে দেওয়া হচ্ছে তাকে। ভাই রুহুল কোত্থেকে যেন বেশ কত গাঁদা ফুল এনে দিয়েছে। লাল গোলাপ তো ফুটে আছে তাদের বাড়ির আঙিনাতে। গত রাতের মেহেদি পরানো হাত দুটোতে গাঢ় খয়েরি রং হয়েছে। পলি সেই রাঙা হাত দুটো দেখে ননদের বাহুতে খোঁচা মেরে ফিসফিস করে বলল, তুমি তো স্বামী সুহাগা হইবা গো বুবু। প্রত্যুত্তরের জন্য ফাহমিদার ঠোঁট দুটো নড়ল। বুঝলি কেমনি? হাতের মেহেন্দিতে ভালা রং হইছে। বিয়ার সময় আমার দাদিও এই কথাটা কইছিল। বিষণ্ণ হাসলো ফাহমিদা। ফুলছে? পলি ভারী লজ্জা পেল। মেয়েটা চঞ্চল হলেও লাজুক প্রকৃতির, শাড়ির আঁচল কামড়ে উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। ফাহমিদার সেই হাসি সময়ের তোড়ে মিলিয়ে গেল কোথাও। বেরিয়ে এলো চাপা দীর্ঘশ্বাস। তার মন যে আজ কি চাইছে তাই সে নিজেই বোধহয় জানে না। সারা বাড়ি রঙিন কাগজ আর ফুলে ফুলে সজ্জিত হলো। গ্রামে বিয়ে মানেই নতুন এক উৎসবের সূচনা, যে উৎসবের আমেজ বয়ে চলে আশেপাশের সমস্ত বাড়িতে। বাড়িতে বিয়ের কার্ড পৌঁছে গিয়েছে সকাল সকাল। সম্মুখে শত্রুতা থাকলেও বাড়িতে মুসলমানি বিয়ের মতো অনুষ্ঠান হলে ঠিকই একে অন্যকে নামমাত্র দাওয়াত করে তারা, যদিও সেই দাওয়াত রক্ষা করতে কেউই আসে না। 2 বছর আগে থেকেই একে অন্যের বাড়ির চৌকাট মারানো বন্ধ। বাড়ির পুরুষদের ব্যস্ততার অন্ত নেই। পিতা ফতে আলী সার ছিল আড়তের আর পাটের ব্যবসা। সেই মাঝরাতে বড় বড় ট্রলার লঞ্চ দিয়ে দূর দূরান্ত থেকে কম দামে নিয়ে আসে ব্যবসায়ের প্রয়োজনীয় পণ্য। ভোরবেলা ঘাটে এসে থামে। পিতার অবর্তমানে আমিরুল শাহ মমিনুল শাহ সেই ব্যবসায় সামনে চলেছেন আপাতত, সাথে কৃষিকাজ তো আছে। ঘরের জন্য বছরের ধান নিজেরাই ফলান। সামিউলও সেই ব্যবসাতে অন্তর্ভুক্ত। বাবার হয়ে সে তত্ত্বাবধানে থাকে মাঝরাতে। পারভেজকে এখনো জড়ানো হয়নি এসবে। ছেলেটা ভীষণ অনভিজ্ঞ, তবে জড়াবেন শীঘ্রই। আর মুমিনুল শাহ তো মাস 2 আগেই বড় ভাইয়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজের মেজ পুত্র শাহরিয়ারকেও এই পথে নামিয়ে দিয়েছেন। তবে বাকি দুটোর এদিকে মন নেই, তাই তারা ধান আর পাটের জমি সামলায়। বাবার ব্যবসা বাণিজ্যের হিস্সা সুবহান আলী শাহর ভাগে পড়েনি। ভাগ বাটোয়ারার আগেই তার জীবনে দুর্বিষহ নেমে এসে তাকে করে দিয়ে গিয়েছে অকেজো। মাহারা ছেলেরা তখন ছিল ছোট, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও সেই ভাগ তাদের কপালে জোটেনি। বরং বর্তমানে নাজিরের এই অবস্থান উন্নতি হয়েছে তার নিজ চেষ্টা এবং পরিশ্রমের ফলে। অবশ্যই ছেলেটাই একসময় অন্যের জমিতে আর খামারের কাজ করে ভাইয়ের ভর্তির ফি জোগাড় করেছিল। বেশি দিন আগের ঘটনা নয়, তবুও সেসব অতীত। এখন তার চাষাবাদ চলে নিজের জমিতে লোক দিয়ে।
রয়েছে খামার ভর্তি গরু। কদিন আগে অবশ্য মিলও দিয়েছে, যার চর্চায় আপাতত গ্রামে হচ্ছে। গতকাল রাতে বুড়ো চাচা তাকে কাচারি ঘরে ডেকে পাঠালেন। রাশভারী কণ্ঠে বললেন, বললাম তুই নাকি মিল দিছস, একবারও তো কইলি না। জানতে হইল মানুষের কাছ থাইকা। বাজারে হেই মিল দেইখা তো আমি প্রথমে ভাবছিলাম হয়তো সামাত বা ঝন্টুর। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।